আচ্ছা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টির এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমি বলেছিলাম যে এখানে সমস্ত ফর্মুলাটা আমি আলোচনা করব। আচ্ছা, আমি সমীর স্যার, আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। ফর্মুলাটা কীরকম হবে, আমি আমার প্রথম ক্লাসে দেখবে আমি দিয়েছিলাম যে সেখানে বলেছিলাম যে এই হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেশন করার আগে তোমাদের কিছু কিছু শর্ট নোটের উপর একটা আইডিয়া রাখতে হবে। আমি সেই শর্ট নোটগুলো কিন্তু আলোচনা করেছি ওখানে, সমস্ত কিছুর উপর আলোচনা করেছি, ডিসকাস করেছি। যারা ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ওটা দেখে নেবে। ওখানে কিন্তু পুরো হাউস প্রপার্টির উপর সব কিছু আলোচনা করেছি। এখানে আমি ফর্মুলাটায় চলে যাচ্ছি সরাসরি। দেখো, এখানে আমি বলেছিলাম যে এখানে আমরা ইনকাম ট্যাক্সের এই হেডস অফ ইনকামের মধ্যে যেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি পড়ে, তার ক্যালকুলেশনের বেস হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। সেই অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশনের সময় আমরা একটা গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু একটা বের করি। এই গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালুটা আমি এখানে নোট করে নোটের মাধ্যমে বের করে নিচ্ছি। এটা অঙ্কের মধ্যে করব না, অঙ্কটা অনেক ফর্মুলাটা অনেক বড় হয়ে যাবে। এটা তোমরা কি করবে, নোট করে আলাদা করে নেবে। খুব ভালো, অঙ্কটা নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগবে। এবং এই প্রসেসেই আমি করাই, এবং এই প্রসেসে শর্টকাট মেথডে করাই। তোমরা দেখবে যে অনেক ঘিঞ্জি করে বই টইগুলো করানো আছে, বা অনেকেই ম্যাক্সিমামরা ওই ঘিঞ্জি করে করায়। আমি কিন্তু এই শর্টকাট প্রসেস বের করেছি। এই শর্টকাট প্রসেসে যেভাবে করছি এইভাবে করবে, তাতে তোমরা বুঝতেও পারবে, আর মার্কসও কিন্তু খুব ভালো আসে। এটা কিন্তু পরীক্ষকরা পছন্দ করে। এবার এখানে দেখো, আমাদের প্রথমে এখানে আমি এই ক্যালকুলেশন ফর গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু লিখেছি। লিখে স্টেপ 1 করব। স্টেপ 1 করে স্টেপ 1-এ আমরা লিখবো হায়ার অফ 2। হায়ার অফ 2-তে 1 নম্বর মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ভ্যালু মানে মিউনিসিপ্যালিটি যে ভ্যালুটা আমাদের বাড়ি ঠিক করে দেয় সেটাকে বলি মিউনিসিপাল ভ্যালু। আর ওই এলাকার যে বাড়িগুলোর ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশন অনুযায়ী আমার বাড়ির ভ্যালু কত হওয়া উচিত সেটাকে বলা হয় ফেয়ার রেন্ট। এই দুটোর মধ্যে যে হার, সে বাইরে যাবে। কিন্তু এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট টু ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেন্ট। সাবজেক্ট টু ম্যাক্স স্ট্যান্ডার্ড রেন্ট। এই স্ট্যান্ডার্ড রেন্ট যদি দেওয়া থাকে, তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট কিন্তু ম্যাক্সিমাম এখানে হতে পারে। স্ট্যান্ডার্ড রেন্টকে কিন্তু এরা টপকাতে পারবে না। ক্লিয়ার? তাহলে এখানে হায়ার অফ 2 বলছি। হায়ার অফ 2 বলছি কার মধ্যে? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট, এই দুটোর মধ্যে যে হায়ার হবে সে বাইরে যাবে। কিন্তু এরা কখনোই এই স্ট্যান্ডার্ড রেন্টকে টপকাতে পারবে না। ধরো এখানে সাপোজ এটা 80,000 আছে, এটা 90,000 আছে, তাহলে এটা 80,000, এটা 90,000, তাহলে আমাদের বাইরে যাওয়া উচিত কত? 90,000। কিন্তু এখানে স্ট্যান্ডার্ড রেন্ট বলে দেওয়া আছে হয়তো 85,000, তাহলে বাইরে যাবে কে? 85,000। কারণ স্ট্যান্ডার্ড রেন্টকে ওরা দুজন টপকাতে পারে না। ঠিক আছে? তাহলে সাবজেক্ট টু ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেন্ট এখানে নিচে একটু লিখে নেবে। তাহলে এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে রেন্টাল ভ্যালু। রেন্টাল ভ্যালু আমাদের যা থাকবে তার থেকে যদি কিছু আনরিয়েলাইজ রেন্ট হয়, কিছু রেন্ট যদি আদায় করতে না পারি, তাহলে সেই রেন্টটা কিন্তু আমরা এখান থেকে মাইনাস করব। এই রেন্টাল ভ্যালু কিন্তু 12 মাসের রেন্টাল ভ্যালু, এটা কিন্তু কখনোই 11 মাস 10 মাসের হয় না। তাহলে এটা 12 মাসের রেন্টাল ভ্যালু। তার থেকে আমরা যদি 1 মাসের বা 2 মাসের ভাড়া আদায় করতে না পারি, তাহলে সেটা আনরিয়েলাইজ রেন্ট বলে এর থেকে ছাড় নিয়ে নেব। ছাড় পেয়ে বাকিটা যাবে বাইরে। নেক্সট স্টেপ 3। স্টেপ 3-তে করবো আবার হায়ার অফ 2। সেটা কি কি? স্টেপ 1-এ যেটা বেরিয়েছে মানে দিস, আর স্টেপ 2-তে যেটা বেরিয়েছে দিস, এই দুটোর মধ্যে যে হায়ার সে যাবে বাইরে। তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়েছি। এই দুটোর মধ্যে যে হায়ার হবে সে যাবে বাইরে, তাকে বাইরে পাঠিয়েছি। স্টেপ 4। স্টেপ 4-এ করছি কি, আমরা ওই যেটা পেয়েছি স্টেপ 3-তে, সেই স্টেপ 3টা লিখলাম। তার থেকে যদি আমাদের বাড়িটা কিছু মাস ভ্যাকেন্সি থাকে, ভ্যাকেট থাকে, তাহলে সেই ভ্যাকেট থাকলে আমাদের কিন্তু ওই পিরিয়ডটার যে ভাড়াটা সেটা কিন্তু লস ফর ভ্যাকেন্সি বলে বাদ দেব। তাহলে ভ্যাকেন্সি থাকলে সেই ভ্যাকেন্সি পিরিয়ডের যে ভাড়াটা, তার যে লসটা, সেটা কিন্তু আমরা এই যে ভ্যালু 3 নম্বর স্টেপে যেটা বেরিয়েছে তার থেকে ওই ভ্যালুটা, ওই লসটা বাদ দেব। লসটা বাদ দিয়ে যেটা বেরোবে সেটাকেই আমরা বলবো গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। তাহলে এই ক্যালকুলেশনটা নোটে করে রাখবে। নোটে করে রাখলে সেখানে তোমার অঙ্কটাও অনেক ক্লিন হবে এবং পরিষ্কার হবে। দেখো তুমি পরের ছকটা যেটা দেখাবো কত ছোট হয়ে যাবে এবং কত সুন্দর হয়ে যাবে। তাহলে এটা তুমি নোটে করে নিলে, করে নিয়ে তারপর অঙ্কের মধ্যে আসবে। আর এই নোটটাও যেটা ক্যালকুলেশনটা করে দিলাম, এই ক্যালকুলেশনটা কিন্তু দেখো শর্টকাট মেথডে আমি চলে গেলাম, কোনো জটিল প্রসেসের মধ্যে গেলাম না, একেবারে সিম্পল ভাবে এটাকে বুঝিয়ে দিলাম তোমাদের।
যে এই দুটোর মধ্যে যে হায়ার হবে সে বাইরে যাবে, কিন্তু সেখানে এ স্ট্যান্ডার্ড রেন্টকে কখনো টপকাতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। পরের স্টেপে রেন্টাল ভ্যালু লিখলাম, তার থেকে যদি আনরিয়ালাইজড রেন্ট কিছু হয় বাদ দিয়ে সেকেন্ড স্টেপে পাঠালাম বাইরে। আর এখানে থার্ড স্টেপে কি করলাম, ওই দুটো স্টেপের মধ্যে যে হায়ার তাকে বাইরে পাঠালাম। আবার ফোর্থ স্টেপে কি করলাম, ওই স্টেপ 3-তে যেটা বেরিয়েছে তার থেকে ভ্যাকেন্সি লসটা বাদ দিলাম, তাহলেই বেরিয়ে গেল আমাদের গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু। তাহলে চলো এবার মেন ফরম্যাটে যাই। আচ্ছা দেখো, এইখানে আমরা এই ফরম্যাটটা তৈরি করার সময় আমরা কি করব, উপর দিয়ে একটা লাইন কেটে নেবে, এরকম চওড়া করে একটা লাইন টানবে, চওড়া করে লাইন টেনে সেখানে উপরে লিখবে এসএসসি। এসএসসিটা ধরো যার তুমি ক্যালকুলেশন করছো তার নাম লিখে দেবে, ধরো মিস্টার এক্স, তাহলে আমি এখানে মিস্টার এক্স লিখলাম। এরপরে অ্যাসেসমেন্ট ইয়ার লিখবো, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার এটা যেটা চলছে কি 2024-25, তাহলে 24-25 লিখলাম। প্রিভিয়াস ইয়ার 2023-24। স্ট্যাটাস লিখবে, স্ট্যাটাস কি রেসিডেন্ট, রেসিডেন্ট বলেই তো ক্যালকুলেশন করছি, নইলে তো ক্যালকুলেশন করতাম না। হেডস অফ ইনকাম, ইনকাম ফ্রম হাউস পার্টি, হেডস হচ্ছে ইনকাম ফ্রম হাউস পার্টি। এটা দেখো অনেক শর্টকাট লেখা, হ্যাঁ। আর তোমরা ডিটেলসে যদি লিখতে যাও বড় করে, তাহলে বড় করে তোমরা যদি একটা স্টেটমেন্টের আকারে লিখতে যাও অনেকটা বড় লিখতে হবে, তাহলে এটা শর্টকাট আর দেখতেও ভালো। দেখো পরিষ্কারভাবে বুঝতে পারছো, তাহলে এই হেডিংটা কিন্তু রাখবেই, এই হেডিংটা যদি না দাও তাহলে কিন্তু 2 মার্কস কেটে নেয়। আবার যদি শুধু হেডিংস দাও, অঙ্ক না করো, তাহলে কিন্তু মার্কস দেবে না, কিন্তু হেডিংসটা না দিলে 2 মার্কস কেটে নেবে, ঠিক আছে। তাহলে সেখানে হেডিংসটা অবশ্যই রাখতে হচ্ছে। তারপরে কি করলে এখানটা পার্টিকুলার আর দুটো অ্যামাউন্টের ঘর টেনে নাও, 3টেও করতে পারো, 2টোও করে নিতে পারো, হ্যাঁ, অ্যামাউন্টের 2টো ঘর করে নিলে। এবার দেখো আমরা হাউস 1 দু রকম হাউস দেখাবো, একটা লেট আউট আর একটা সেলফ অকুপাইড। আগেই বলেছি, আগের ক্লাসে আমি বলেছি যে হাউস 2 রকম হয়, একটা লেট আউট মানে ভাড়া দেওয়া বাড়ি, আর একটা হচ্ছে সেলফ অকুপাইড, যেটা নিজে বসবাসের বাড়ি। তাহলে আমরা এখানে লেট আউটের ক্যালকুলেশনটা করছি, তার গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু আমরা আগে ক্যালকুলেশন করে নিয়েছি, তাহলে সেই গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালুটা এখানে পুরো টুকে দেব, যেটা ওখান থেকে বেরিয়েছে, ঠিক আছে। এখানে যদি আমরা চাই এরকম লিখেও দিতে পারি, ধরো ওখানে নোট করেছি, এটা নোট নম্বর কত 1 লিখে দিলাম, নোট 1-এ আছে ওটা, তাহলে সেটা আমরা এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখান থেকে লেস করব মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার। দেখো এই মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্ষেত্রে আমি প্রথম ভিডিওতেও লিখেছিলাম, মিউনিসিপ্যাল ট্যাক্স কি হতে হয়, পেড হতে হয়। আর কাকে পেড করতে হয়, ওনারকে। দেখো এই দুটো এখানে কিন্তু স্ট্রেস দেওয়া আছে, তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স অবশ্যই পেড হতে হবে এবং ওনারকে পেড করতে হবে, সেটা যে বছরেরই হোক, এই বছরে দাঁড়িয়ে পেড করলেই সেই অ্যামাউন্টটা পুরো ছাড় পেয়ে যাবো এখান থেকে। তাহলে অ্যানুয়াল ভ্যালু থেকে এটা মাইনাস করে যে ভ্যালুটা এলো, এটা গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, তার থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিলাম, দিয়ে যে ভ্যালুটা এলো সেটা হলো শুধু অ্যানুয়াল ভ্যালু বা নেট অ্যানুয়াল ভ্যালু বলতে পারো। তাহলে এই নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়েছে তোমার এই অ্যামাউন্টটা। এই অ্যামাউন্টটা বেরোনোর পর তারপরে ওখান থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাই, সেটা হচ্ছে 24-এর এ সেকশানে ওই অ্যানুয়াল ভ্যালু 30%, ওই যে অ্যানুয়াল ভ্যালু বেরিয়েছে ও 30% আমরা ছাড় পাবো, তাহলে ওটা বসিয়ে নিলাম। তারপরে ডিডাকশন আন্ডার সেকশন 24-এর বিতে আমরা ছাড় পাই, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন যেটা আছে সেটা আমরা 24-এর বিতে ছাড় পাবো, সেটা আমরা এখানে মাইনাস করব। তাহলে এই অ্যানুয়াল ভ্যালু থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ আর 24-এর বিয়ে ইন্টারেস্ট অন লোন বাদ, এই দুটো বাদ দেওয়ার পর যেটা বেরোবে সেটাই হলো ইনকাম ফ্রম ফার্স্ট হাউস। ক্লিয়ার? তাহলে ইনকাম ফ্রম ফার্স্ট হাউস আমরা ক্যালকুলেশন করে দেখালাম, যেটা হচ্ছে লেট আউট হাউস। এবার লেট আউট হাউসের পুরো গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালুটা আমরা নোটে করে রেখেছি, তার জন্য দেখো অঙ্কটা ছোট হলো এবং পরিষ্কার হলো, এর মধ্যে কোনো ঝামেলা টামেলা নেই। এবারে মনে রাখবে আমাদের কিন্তু এখানে ডিডাকশন মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন 24-এর এ সেকশানে 30%, আর ইন্টারেস্ট অন লোনের জন্য 24-এর বি সেকশানে আমরা ইন্টারেস্ট অন লোনটা ছাড় পাই। এছাড়া অনেক কিছু আগে কিন্তু ছিল যেগুলো এখন আর ছাড় পাওয়া যায় না, সেগুলো সমস্ত উঠে গেছে। সমস্ত খরচের এগনেস্টেই কিন্তু এই 30% ছাড় সরকার দিয়ে দিয়েছে। তার জন্য আগে কি হতো, রিপেয়ারের জন্য ছাড় নেওয়া হতো, ল্যান্ড রেভিনিউয়ের জন্য ছাড় নেওয়া হতো, গ্রাউন্ড রেন্টের জন্য ছাড় নেওয়া হতো, কালেকশন চার্জের জন্য ছাড় নেওয়া হতো, এত কিছু ছাড় হতো। দেখা যেত একজন এসএসসি ভুয়ো সব খরচ বসিয়ে সে তার হাউস ওয়ার্ডের ইনকামকে নীল করে ফেলছে। এর ফলে দেখা যেত সরকার সেখানে কি হতো, ক্ষতিগ্রস্ত হতো। তা সেইখানে সরকার বলে দিয়েছে তোমার যা অ্যানুয়াল ভ্যালু বেরোবে তার 30% ওইসব আনুষঙ্গিক খরচের জন্য নিয়ে নাও, ছাড় নিয়ে নাও।
30% যাওয়ার পর 70% পড়ে থাকবে। তার থেকে যদি ইন্টারেস্ট অন লোন কিছু থাকে তার তো ডকুমেন্টস দিতেই হবে তোমাকে, তা সেই ইন্টারেস্ট অন লোনটা তুমি ছাড় পাবে, ছাড় পাওয়ার পর বাকিটা তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই দুটো ছাড়া আর কোনো ছাড় কিন্তু পাওয়া যায় না। তাহলে এটা হলো লেট আউট হাউসের ইনকাম। এবারে চলো দেখাবো সেলফ অকুপাইড হাউসের কিরকম হয়। দেখো এইবার আমরা হাউস টু করছি সেলফ অকুপাইড হাউস। সেলফ অকুপাইড হাউসের আমাদের ফরম্যাটটা কিরকম হবে দেখো, এখানে এখানে একটু ছোট্ট করে লিখে নিয়েছি ইনকাম ফ্রম হাউস ওয়ান, আমাদের বের করা আছে কিন্তু আগে থেকে, এটা একটা প্লাস ফিগার বের করা আছে। তারপরে আমরা হাউস টু ক্যালকুলেশন করছি। হাউস টু হচ্ছে সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে সেখানে সরকার বলেছে এই যে গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু আমরা যেটা লিখি সেটা 23(2)(a)(1) সেকশনে এটা পুরো নীল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অ্যানুয়াল ভ্যালুটা গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালুটা নীল হবে। তাহলে সেখানে ওইটার অ্যানুয়াল ভ্যালু লিখলাম নীল, সেকশন হচ্ছে 23(2)(a)(1), তার থেকে ছাড় পাবো ডিডাকশন আন্ডার সেকশন 24(b). 24(b)তে আমরা ছাড় পাবো ইন্টারেস্ট অন লোন। সেখানে কিন্তু ম্যাক্সিমাম লিমিট আছে 30,000/2 লাখ। তাহলে 2 লাখ কখন, 30,000 কখন, সেটা কিন্তু ফার্স্ট ভিডিওয়ে আলোচনা করেছি। তবুও বলে দিই, আমরা 2 লাখ ছাড় পাবো তখনই যদি আমরা লোনটা নিই বাড়িটা কনস্ট্রাকশনের জন্য, এবং লোনটাকে যদি নিই 1/4/99 পরে লোনটাকে আমরা যদি নিই, তাহলে 1/4/1999 পরে আমরা যদি লোনটা নিই এবং বাড়িটা যদি 5 বছরের মধ্যে শেষ করে দিই, তবেই হচ্ছে আমরা ছাড় পাবো কত, 2 লাখ। তাহলে লোনটা নিতে হবে 1/4/99 মানে 1999 পরে, 1/4/1999 পরে লোনটা নিতে হবে, এবং বাড়িটা লোন নেওয়ার পরে 5 বছরের মধ্যে শেষ করতে হবে, এবং বাড়িটা কনস্ট্রাকশনের জন্য লোনটা নিতে হবে। তাহলে ছাড় পাবো কত, 2 লাখ। আর নইলে অন্যান্য কেসের ক্ষেত্রে ছাড় পাবো কত, 30,000। তাহলে ঠিক আছে, এটা কিন্তু আমাদের এই লিমিটটা আছে সেলফ অকুপাইড বাড়ির জন্য। লেট আউট বাড়ির কিন্তু কোনো লিমিট নেই, সেখানে ইন্টারেস্ট অন লোন যতটা পেড করবে ততটাই ছাড় পেয়ে যাবে। কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে এখানে লিমিট আছে, হয় 30,000 নালে 2 লাখ। তাহলে এই দুটোর মধ্যে যেটা যে কন্ডিশনটা ফুলফিল করবে সেই অনুযায়ী এখানে ছাড়টা নেবে। নিলে আমরা নীল থেকে যদি কিছু মাইনাস করি তাহলে পুরো ফিগারটা কিসে আসবে, মাইনাসে। তাহলে এটাই হবে ইনকাম ফ্রম হাউস টু। এই হাউস টুকে আমরা এরকম লিখে দিয়েছি H2, তোমরা হাউস টু পুরো লিখবে বানান করে। হ্যাঁ, তাহলে এটা মাইনাস ফিগারে বেরোলো সেলফ অকুপাইড বাড়ির হাউস মানে ভ্যালু। এবার সেলফ অকুপাইড বাড়ির ভ্যালুটা মাইনাস আর লেট আউট বাড়ির ভ্যালুটা প্লাস, এই দুটো প্লাস মাইনাস করে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি যে ফরম্যাটটা করলাম, আমি এই ফরম্যাটটা দেখবে অনেক ছোট করে করে দিলাম, অনেক শর্ট করে করে দিলাম। এইভাবে করলে নিট অ্যান্ড ক্লিন হলো, দেখতেও সুন্দর, তোমাদের করতেও সুবিধা। আগে তোমরা একটা নোট করে সেখানে গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালুটা কার, লেট আউট হাউসের। লেট আউট হাউসেরই গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু বের করতে হয়। সেলফ অকুপাইড বাড়ির তো অ্যানুয়াল ভ্যালু সবসময় নীল হয়, গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালুটা নীল হয়, সে তো নীল বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে তোমার এখানে নীল হচ্ছে, কোনো ক্যালকুলেশনে আসতে হচ্ছে না। কিন্তু লেট আউট হাউসের ক্ষেত্রে সেখানে ক্যালকুলেশনটা আগে করে নেবে, নোটের মধ্যে করে নিয়ে বসাবে। তাহলে অঙ্কটা শর্টে হলো, দেখতে সুন্দর হলো, এবং পরীক্ষকও খুশি হয় এতে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে পুরো ফরম্যাটটা করালাম। এর পরের ক্লাসে আমি কিছু ক্রিটিক্যাল অঙ্ক তার সলিউশন করে দেখাবো। দেখালে আশা করছি তোমাদের হাউস প্রপার্টির উপর একটা পুরো ফুল কনফিডেন্স আসবে, একটা কনসেপ্ট তৈরি হবে, এবং নিজেরা, আমি যদি 3-4টে অঙ্ক করে দিই, নিজেরা বাড়িতে কি করবে, তোমরা আরও 10টা-12টা অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তাহলে দেখবে তোমাদের হাউস প্রপার্টির উপর একটা ফুল নলেজ চলে আসবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। আজকের মতো এইটুকুই, টাটা।